বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের গল্প অংশ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অপরিচিতা গল্পের দ্বিতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই দেখেছো আমরা অপরিচিতা গল্পের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় অপরিচিতা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রথম পর্বের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে প্রথম পর্বের ভিডিওটি দেখে নেবে। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে সরাসরি দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করি। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। তোমরা প্রথম পর্বের ভিডিওতে দেখেছো যে অনুপমের বন্ধু হরিশ কিন্তু এই বিয়ের কথাটা তুলেছিল এবং যে কল্যাণী বা যে মেয়ের কথা বলা হচ্ছে, এই কল্যাণীর সঙ্গে একটা কল্যাণীদের পরিবারের সঙ্গে অনুপমদের পরিবারের মধ্যে একটা সখ্যতা তৈরি করার জন্য সেই কিন্তু মধ্যস্থতা করেছিল। আর এই কল্যাণীর বাবা কিন্তু হরিশকে প্রচণ্ড রূপে বিশ্বাস করত। তার প্রমাণ পাওয়া যাচ্ছে এইভাবে যে বিয়ে ঠিক হয়েছে কিন্তু অনেক দিন আগে। এর ভিতরে হরিশের কথাই কন্যার পিতা সব কিছু বিশ্বাস করে নিয়েছে। এখনো পর্যন্ত অনুপমকে চোখেই দেখেননি, চোখে দেখেছেন বিয়ের মাত্র 3 দিন আগে। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে, মাত্র সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। অর্থাৎ অনুপমের পিতার বর্ণনা দেওয়া হচ্ছে এখানে। সে অত্যন্ত সুপুরুষ এবং তার বয়স 40-এর কিছু এপার বা ওপারে এরকম হবে, আর হচ্ছে চুল কাঁচা আর গোপে পাক ধরতে আরম্ভ করেছে। এবং যদি ভিড়ের মধ্যে দেখা হয়, কিছু কিছু মানুষ দেখবে যে সকলের নজরে আসে। তো এই কল্যাণীর পিতারটাও ঠিক এরকমই ছিল যে ভিড়ের মধ্যে যদি দেখা হয় তাকে, তাহলে সর্বপ্রথম সেই নজরে আসবে। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন, বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। অর্থাৎ অনুপমে যে শ্বশুর হবে, কল্যাণীর যে বাবা, সে অত্যন্ত চুপচাপ স্বভাবের, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি। এবং সে সবসময় চুপচাপ থাকতে পছন্দ করেন এবং তার ভিতরে আলাদা একটা যে জোর আছে সেটা কিন্তু বোঝা যায়। আর হচ্ছে তিনি বড়ই চুপচাপ থাকেন। আর অনুপম মনে করছেন যে তিনি অনুপমকে দেখে খুশি হয়েছিলেন। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ অনুপমের যে মামা, তার পরিচয় তোমরা ইতিপূর্বে পেয়েছো প্রথম পর্বের ভিডিওতে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে অনুপমের মামা, তার যে অনুপমের পরিবার বা তার যে পরিবার, এরা যে ধনে মানে সবার চেয়ে বড়, এরকম একটা গর্ববোধ প্রকাশ করছিল সবসময়। শম্ভুনাথ বাবু এ কথাই একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হ্যাঁ কিছুই শোনা গেল না। অর্থাৎ তার মামা অনর্গল তার পরিবার সম্পর্কে বলেই যাচ্ছে। আর হচ্ছে শম্ভুনাথ বাবু অর্থাৎ কল্যাণীর বাবা, যে অনুপমের শ্বশুর হবে, সে কোনো কথাই বলছে না, শুধু শুনছেই, একটা হ্যাঁ বা হুঁ, কোনো প্রকার সাড়া শব্দ কিছুই করছে না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। অর্থাৎ অনুপম বলছে যে যদি সে এরকম অনর্গল বলে যেত, তার শ্রোতা যদি কোনো রকম হ্যাঁ বা হু কিছু একটা উত্তর না দিত, তাহলে দমে যেতাম। স্বাভাবিক বিষয়। আমরা মনে করো যে একজনের সঙ্গে কথা বলছি, আমি শুধু বলেই যাচ্ছি, সে কোনো উত্তর দিল না, তাহলে কিন্তু কি হয়, উৎসাহটা হারিয়ে যায়। কিন্তু অনুপমের মামা দেখা যাচ্ছে সে আরও যেন উৎসাহ বেশি পাচ্ছে, তাকে থামানো যাচ্ছে না বা সে দমে যাচ্ছে না। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বিহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। অর্থাৎ এই যে শম্ভুনাথ বাবু কিছু বলছেন না, এজন্য তার মামা মনে করছেন যে এই লোকটা একেবারেই নির্জীব। আর বিহাই সম্প্রদায় অর্থাৎ বিহাই যারা হবে, বিশেষ করে মেয়ের বাপ যারা হবে বা মেয়ে পক্ষের যারা হবে, এদের যে তেজ থাকাটা নিতান্তই হচ্ছে দোষের, এই জিনিসটা কিন্তু মামা মনে মনে ভাবলেন, এই জন্য খুশি হলেন। শম্ভুনাথবাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। অর্থাৎ শম্ভুনাথবাবু যখন
অনুপমকে আশীর্বাদ করে যখন বাড়ি চলে যাচ্ছে সেই সময় আমাদের সমাজ ব্যবস্থায় কি হয় যে একজন অতিথি আসলো, সেই অতিথি যখন বিদায় নেবে তাকে গাড়ি পর্যন্ত বা রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসার একটা রীতি আছে। কিন্তু এই অনুপমের মামা নিজেকে এতই বড়, এতই চালাক এবং তাদের পরিবারকে এতই উচ্চ মর্যাদায় নিয়ে গেছে যে এই কল্যাণীর বাবাকে তারা একেবারে ছোট করে রেখেছে। আর এই ছোট করে রাখার সুবাদে যে আতিথেয়তার কথা বলা হচ্ছে, সে একেবারে আতিথেয়তা তো কিছু করেইনি। আরও হচ্ছে যে অনুপমের শ্বশুর যখন বিদায় নেবে তখন অনুপমের মামা কিন্তু তাকে গাড়ি পর্যন্তও দিয়ে আসেনি, এক প্রকার বাড়ি থেকেই বিদায় করে দিয়েছে। তার সঙ্গে যে যাওয়ার আগে একটা সৌজন্যতা রাখার দরকার আছে সেই জিনিসটাও কিন্তু করেনি। তার মানে এই জায়গায় বোঝা যাচ্ছে যে অনুপমের মামা কিন্তু নিজের ভিতরের যে কত ছোট লোক একটা সত্তা আছে সেই জিনিসটা কিন্তু সে তুলে ধরেছে। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। অর্থাৎ হিন্দুদের বিয়েতে পণ বা যৌতুক এটা একটা চিরকালীন প্রথা হয়ে চলে আসছে। তো এই বিয়েতে কতটুকু স্বর্ণ দেওয়া হবে, কতটুকু টাকা পয়সা দেওয়া হবে, এগুলো আগে থেকেই কিন্তু ঠিক করা ছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকিবেন না। অর্থাৎ এই যে কত পণ নির্ধারিত হয়েছিল, কতটুকু সোনা দিবে, কতটুকু টাকা দিবে, এগুলো দুই পরিবারের মধ্যে এক প্রকারের কথাবার্তা হয়েছিল। অনুপম এর ভিতরেও ছিল না, বাইরেও ছিল না, সে কিছুই জানতো না। সে শুধু জানতো যে এই পণের বিষয়টা বিয়ের একটা অংশ এবং যার উপরে এই পণের ভারটা পড়েছে অর্থাৎ তার মামার উপরে, সে এক কড়াও বা বিন্দু পরিমাণও ঠকবেন না, এটা কিন্তু অনুপমের বিশ্বাস ছিল। বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাসুক আর যে মরুক। এই জায়গায় একটু ব্যঙ্গার্থক অর্থ প্রকাশ পেয়েছে। অর্থাৎ অনুপমের মামা কিংবা অনুপমের মা কিংবা অনুপমের পরিবার তার মামার উপরে এত পরিমাণ ভরসা করে যে তাদের যাই থাকুক আর অপরপক্ষের যদি কিছু নাও থাকে, যেখানে অনুপমদের পরিবারের বিষয় আসবে সেখানে অনুপমের মামা জিতবেই জিতবে। এতে আর কেউ বাসুক বা মরুক এতে তাদের দেখার বিষয় না, তাদের জিতেই আসতে হবে, এরকম একটা তাদের পরিবারের রীতি আছে। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ গায়ে হলুদের পর্বটা যখন সারা হচ্ছে, ছেলের পক্ষ থেকে মেয়েদের বাড়িতে এত পরিমাণ লোক গেল বা এত পরিমাণ বাহক গেল এই গায়ে হলুদের তত্ত্ব বা গায়ে হলুদের আনুষ্ঠানিকতা করার জন্য, যে এত পরিমাণ লোক গেল। অনুপম বলছে যে তার হিসাব রাখতে গেলে একটা কেরানি রাখতে হবে। তার মানে কত পরিমাণ লোক যে তাকে হেনস্থা করছে একটু বিবেচনা করে দেখো। আর তারা যে হেনস্থা হচ্ছে তাদেরকে ছোট করতে পেরেই অনুপমের মামা এবং তার মা এক বিস্তর হেসে নিচ্ছেন। তার মানে মানুষকে ছোট করার যে মানসিকতা তাদের ভিতরে কিন্তু প্রবল হয়ে দেখা দিয়েছে। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ ব্যান্ড, কনসার্ট প্রভৃতি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে, অর্থাৎ একসঙ্গে বাজলে কি হয় যে সুরের যে মূর্ছনাটা সেই জিনিসটা কিন্তু থাকে না। এজন্য বলছে যে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত করা। তোমরা জানো যে সঙ্গীতের দেবী যে বা বিদ্যার দেবী যে সরস্বতীকে বলা হয়, তো তার পদ্মবন দলিত করা মানে সুরের 12টা বাজিয়ে দেওয়া। সেই ধরনের সুর শব্দ মিশিয়ে সে বিবাহ বাড়িতে যে উপস্থিত হলো। আংটিতে, হারেতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। অর্থাৎ অনুপমের সারা শরীরে গহনা বিরাজ করছে, মনে হচ্ছে যে এই গহনাটা নিলামে চড়তে গিয়েছে, এরকমভাবে তাকে সাজানো হয়েছে।
তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। অর্থাৎ অনুপমেরা যে অত্যন্ত ধনিক শ্রেণীর, এই ধনিক শ্রেণীর পরিচয় দিতে যেয়ে কিন্তু তার সমস্ত শরীরে এরকম গহনা পরানো হয়েছে, যা তাদের ভাবির জামাই অর্থাৎ যে শম্ভুনাথ বাবুর কথা বলা হচ্ছে, তার জামাই যে কি পরিমাণ বড়লোক এটা একটা দেখিয়ে দেওয়ার মতো অবস্থা। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকলন হওয়াই শক্ত, তাহার পর সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। বুঝতেই পারছো, একটা মধ্যবিত্ত পরিবার, এদিকে সেই গায়ে হলুদের সময় সমস্ত অনেক কিছু তার খরচ হয়ে গেছে, বিয়ের আয়োজন যখন হচ্ছে তখন সাদামাটা হওয়াটাই স্বাভাবিক। এই সাদামাটা দেখে আবার হচ্ছে অনুপমের মামা খুশি হলো না। এদিকে আবার বরযাত্রী এত সংখ্যক গিয়েছে যে উঠানে এসে বরযাত্রীদের জায়গাও হচ্ছে না। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। শম্ভুনাথ বাবু ঠান্ডা আচরণ করছে, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হইত। অর্থাৎ শম্ভুনাথ বাবুর একজন উকিল বন্ধু ছিল, যে উকিল বন্ধুর শারীরিক বর্ণনা দেওয়া হচ্ছে। দেখো, যে মুখে কথা নেই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো, বিপুল শরীর, এটা হচ্ছে শম্ভুনাথ বাবুর বন্ধুর একটা শারীরিক বৈশিষ্ট্য। তো এই লোকটাও কি করছে, মুখে যেহেতু কথা নেই, হাত দিয়ে নম্রতা ভদ্রতা দেখিয়ে সবাই একে একে সম্ভাষণ করছে। যদি এই জিনিসটা না করতো, আর শম্ভুনাথ বাবু তো কোনো কথাবার্তাই বলছে না, তার বন্ধু যদি এই কাজটা না করতো, তাহলে বিয়ের প্রথম অংশেই একটা এসপার ওসপার হয়ে যেত। আমি সভায় বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এই দিকে আসতে হচ্ছে। অর্থাৎ বিয়ের যে সভা, যেখানে বিয়ে হয় আর কি, মণ্ডপ, সেই মণ্ডপে অনুপম বসেছে। তার কিছুক্ষণ পরে অনুপমের যে মামা আছে, সেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে নিয়ে গেছে। কি কথা হয়েছে অনুপম সেটা জানে না, কিন্তু শম্ভুনাথ বাবু সেখান থেকে ফিরে এসে অনুপমকে বলছে যে বাবা একটু এদিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। ব্যাপারখানা এই, সকলের না হোক, কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। অর্থাৎ অনুপমের মামার সারা জীবনের একটা লক্ষ্য যে কারোর কাছে তিনি ঠকবেন না, কারণ নিজের বুদ্ধি আছে, নিজের বুদ্ধির একটা জোর আছে, এরকম তার একটা বিশ্বাস ছিল। এবং বুদ্ধিতে যে কেউ তাকে ঠকাতে পারবে না এরকম বিশ্বাস কিন্তু শুধু অনুপমের মামার নয়, অনুপমের পুরো পরিবারেরই ছিল। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দিয়াত হওয়া সম্বন্ধে এ লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেই জন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন। অর্থাৎ অনুপমের মামার মনে হয়েছিল যে এই লোকটা যেরকম অন্যান্য বিয়ের যে আনুষঙ্গিক কাজ আছে সেখানে যেরকম পরিচয় পাওয়া গেছে, একটা দরিদ্রতার ছাপ পাওয়া গেছে, দিয়াত হওয়ার কথা বা পণের কথা, যৌতুকের কথা যেরকম হয়েছিল, যদি যাচাই করে না নেওয়া হয় তাহলে হয়তো বা শেষে ফাঁকি দিতে পারে, এরকম একটা বিশ্বাস ছিল। এই জন্য কী করেছে, সেজন্য বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়েছিলেন। অর্থাৎ স্যাকরা অর্থ হচ্ছে স্বর্ণকার, যিনি স্বর্ণ নিয়ে কাজ করেন, স্বর্ণ গবেষণা বা স্বর্ণ পরীক্ষা নিরীক্ষা করে গয়নাপাতি তৈরি করেন, তাকে স্যাকরা বলা হয়। বাড়ির স্যাকরাকে শুদ্ধ সঙ্গে আনিয়াছিলেন, অর্থাৎ সেই স্বর্ণকারকে সাথে নিয়ে আসছিলেন। পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা, কোষ্ঠীপতর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। অর্থাৎ ওই স্যাকরা এবং তার মামা একটা তক্তপোষে বসে আছে। শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? অর্থাৎ বোঝা গেল যে অনুপমের মামা ওই যে শম্ভুনাথ বাবুকে ঘরে নিয়ে যে কি কথা বলেছিল অনুপম সেটা জানে না, তো সেটা এখন জানা যাচ্ছে যে অনুপমের মামা শম্ভুনাথ বাবুকে বলেছে যে আপনারা যে গহনাপাতি দিয়েছিলেন সেই গহনাগুলো আমরা এখন একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই, এই কথাটা কিন্তু হয়েছিল। তো এই জায়গায় শম্ভুনাথ বাবু অনুপমের মত চাইছে। আমরা প্রথম পর্বেই দেখেছি অনুপম কিন্তু ব্যক্তিত্বহীন একটা ছেলে, ব্যক্তিত্বহীন একটা পুরুষ,
তার সে সবসময় মায়ের কথা এবং মামার কথায় ওঠা বসা করে, তার নিজস্ব কোনো অভিমত নেই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, ব্যক্তিসত্তা নেই। তো এই জায়গায় শম্ভুনাথ বাবু যখন অনুপমকে জিজ্ঞাসা করছে অনুপমের উত্তর কি হতে পারে, অনুপমের উত্তর কিন্তু কিছুই হবে না, কারণ যেখানে মামা রয়েছে মামার সামনে তো অনুপম কোনো রূপেই মাথা তুলে কথা বলতে পারবে না। দেখা যাক কি হয়। আমি মাথা হেট করিয়া চুপ করিয়া রহিলাম। স্বাভাবিক বিষয়, একজন ব্যক্তিত্বহীন ব্যক্তি কীভাবে কথা বলবে। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। অর্থাৎ মামা যে কথাই বলবে অনুপম সেই কথাই মেনে নিবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এ সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। শম্ভুনাথ বাবু মনে করছে দেখি আরেকবার চেষ্টা করে, যদি সে কিছু বলে, যদি জামাই কিছু বলে তাহলে তো এদের যাই বলুক না কেন আর কোনো ভ্যালু থাকবে না, কিন্তু দেখা যাচ্ছে জামাই কোনো কথাই বলছে না। আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, এসব কথাই আমার সম্পূর্ণ অনধিকার। অর্থাৎ অনুপমের শ্বশুর যখন জিজ্ঞাসা করেছে এ সমস্ত সম্পর্কে তোমার কি কিছুই বলার নাই, তখন অনুপম মাথা নাড়েছে, না আমার কিছু বলার নাই, এরকম করে। আমি আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। অর্থাৎ শম্ভুনাথ বাবু তার মেয়ের গায়ের থেকে গহনা খুলে আনতে গেলেন। মামা বললেন, অনুপম এখানে কি করবে, ও সবাই গিয়ে বসুক। অনুপমের মামা বলছে যে অনুপম এই ঘরে কি করবে, ওর তো সবাই ছিল, সবাই গিয়ে বসুক। তবে শম্ভুনাথ বাবু বলছেন কি, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। অর্থাৎ এখানে যে একটা তামাশা চলছে এই তামাশাটা অনুপম যেন দেখে যায়, এজন্যই কথাটা বলা হচ্ছে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছাই বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমনি ভারী। অর্থাৎ কিছুক্ষণ পরে অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ বাবু একটা গামছাই করে কল্যাণীর শরীর থেকে সমস্ত গহনাপাতি খুলে এনে সামনে রাখলো, এবং দেখা গেল যে এটা তার পিতামহী অর্থাৎ তার দাদা নানার আমলের সেই গহনা। এটা হাল ফ্যাশনের যে কাজ করা, সূক্ষ্ম কাজ করা বা খাদ মেশানো, এটা কিচ্ছু না, একেবারে সলিড বা খাঁটি সোনা। স্যাকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, এ আর দেখিব কি, ইহাতে খাদ নাই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ একেবারে যে খাঁটি সোনা, এখন তোমরা জানো যে সোনাতে কিন্তু খাদ মেশানো হয়, তো সেই সময় যে সোনা দেখানো হচ্ছে তাতে কোনো খাদ মেশানো নাই, একেবারে খাঁটি সোনা, আর এই সোনা কিন্তু এখন আর ব্যবহার হয় না। এই বলিয়া সে মকরমুখ মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখাইল, তাহা বাকিয়া যায়। অর্থাৎ যে খাঁটি সোনা যেগুলো সেগুলো কিন্তু চাপ দিলে বেঁকে যায়, এই জন্য সে মকরমুখ একটা বালা নিয়ে চেপে দেখাচ্ছে যে এই দেখেন এটা হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, এটা খাঁটি সোনা। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দ টুকিয়া লইলেন। কত বড় ছোট লোক দেখো, যে যে গহনাগুলো দেখানো হচ্ছে সেগুলো আবার নোট বইতে টুকে নিচ্ছে যে কি কি দেখানো হলো। পাশে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে, অর্থাৎ যেগুলো দেখালো এগুলো যদি কোনোটা না দেয় পাশে যে তখন কি হবে, এজন্য টুকে নিচ্ছে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দিবার কথা এগুলির সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। অর্থাৎ ওই যে যৌতুক বা পণের সময় কথাবার্তার সময় যে পরিমাণ সোনা দেওয়ার কথা ছিল এখন দেখা গেল তার চেয়ে দামেও বেশি, ভারেও বেশি, আবার গুণেও বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল, অর্থাৎ কানের দুল। শম্ভুনাথ সেইটা স্যাকরার হাতে দিয়া বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। অর্থাৎ সেই কানের দুলটা স্যাকরাকে দিল। শম্ভুনাথ বাবু বলছে যে এটা পরখ করে পরীক্ষা করে দেখো। স্যাকরা কহিল, ইহা বিলাতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্যই আছে। অর্থাৎ এই যে কানের দুলটা দেখানো হলো এটা হচ্ছে আধুনিক কালের বিলাতি জিনিস, এতে সোনার পরিমাণ খুব কম, কারণ এতে খাদই বেশি। শম্ভুনাথ ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বললেন, এটা আপনারাই রাখিয়া দিন। দেখো একজন নম্র ভদ্র মানুষ যে কথা বলে না, এই লাইনটার ভিতরে কিন্তু চরম একটা অপমান লুকায়িত রয়েছে। কারণ কি, কারণটা আমরা পরের পৃষ্ঠায় যে জানতে পারবো। মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। ওই যে তার যে বিনু দাদা আশীর্বাদ করতে গিয়েছিল, সেই বিনু দাদা কিন্তু যখন আশীর্বাদ করেছিল তখন সেই এই কানের দুল জোড়া দিয়ে এসেছিল। তো দেখা গেল এই কানের দুল জোড়া একেবারেই বিলাতি, এতে সোনার পরিমাণ খুব সামান্য আছে। এই জন্য শম্ভুনাথ বাবু বলছে যে আপনারা এটা দিয়েছিলেন, আপনারা এটা রেখে দিন, এটা আমাদের দরকার নাই। তার মানে কি, আমরা অনুপমের মামা যেটা দিয়েছে সেটা যখন আবার ফেরত পাচ্ছে, অনুপমের মামার ভিতরে কিন্তু একটা অপমান বোধ কাজ করেছে। মামার মুখ লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না এই আনন্দ সম্ভোগ হইতে বঞ্চিত হইলেন, এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বললেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসে গে। অর্থাৎ অনুপমের মামার মুখ কিন্তু লাল হয়ে গেছে, কারণ কি তিনি একটু অপমানিত বোধ করেছেন যে দরিদ্র তাকে ঠকাতে চাইবে কিন্তু সে ঠকবে না,
কিন্তু দেখা গেল এই জায়গায় সে ঠকে যাচ্ছে, যেটা দিয়েছিল সেটা আবার ফেরত পাচ্ছে। এই জন্য কিন্তু মামার মুখটা ভার হয়ে গেছে, এই জন্য মুখ লাল করে ভার মুখ করে অনুপমকে বলছে যে যাও তুমি সবাই গিয়ে বসোগে। শম্ভুনাথ বললেন, না এখন সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। অর্থাৎ অনুপমের শ্বশুর যিনি হতে চাচ্ছিলেন তিনি বলছেন যে এখন আর সবাই গিয়ে কাজ নেই, চলেন আপনাদের খাওয়াই দিই। মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? মামা বলছে যে এখন খাবো কেন, লগ্ন তো পার হয়ে যাচ্ছে। শম্ভুনাথ বললেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। শম্ভুনাথ বাবু বলছে যে এখন এই লগ্নর কথা বাদ দেন, আগে ওঠেন, খেয়ে নেন। লোকটি নিহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। অর্থাৎ দেখা যাচ্ছে শম্ভুনাথ বাবুকে আমরা নিতান্ত নম্র ভদ্র দেখতে পেলেও তার ভেতরের একটা শক্তি আছে, এই জোর আছে। এই জোরের জন্য শম্ভুনাথ বাবু যখন উঠতে বললো তখন কিন্তু সবাই উঠতে বাধ্য হয়েছে, সবাই খেয়ে নিয়েছে, বরযাত্রীরাও খেয়ে নিয়েছে, কিন্তু হচ্ছে আড়ম্বর ছিল না, কিন্তু দেখা যাচ্ছে রান্নাটা খুব ভালো হয়েছে, এই জন্য সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? তোমরা জানো যে হিন্দুদের বিবাহ প্রথায় যে বিয়ের আগে বর বা কনে কেউই খাইতে পারে না, তো সেখানেই বলছে যে বিয়ের আগে বর কি করে খাবে। এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, বসিয়া যাইতে দোষ কিছু আছে? অর্থাৎ শম্ভুনাথ বাবু অনুপমকে জিজ্ঞাসা করছে যে তুমি কি বলো, খেয়ে নিতে কি কোনো দোষ আছে? মূর্তিমতী মাতৃআজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম না। এর আগেই প্রমাণ হয়ে গেছে মামা যা বলবে তাই হবে। যেহেতু মামা বলছে যে খাওয়া যাবে না, সেহেতু অনুপমের পেটে খিদে থাকলেও কিন্তু মামার কথার অবাধ্য হতে পারছে না, সে খাইতে বসতে পারছে না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না, এখন তবে। অর্থাৎ শম্ভুনাথ বাবু বলছেন যে আপনারা অনেক বড় লোক, আপনাদের মতো আয়োজন করতে পারি নাই, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, তাহলে চলেন এখন ওঠা যাক, এখন তবে। মামা বললেন, তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। মামা এখনও মনে করছে যে বিয়েটাও হবে, কিন্তু যে কাজটা করেছে তোমরা বুঝতেই পারছো, এই কাজের পরে কোনো মেয়ের বাপ চাইবে যে সেই পরিবারে বিয়ে দিতে? তো শম্ভুনাথ বাবু বলছেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। অর্থাৎ অনুপমের মামা বলছে যে সবাই যাক, সবাই চলুন, সবাই যাই বিয়ের কাজ শুরু করি, আর শম্ভুনাথ বাবু বলছেন গাড়ি বলে দিই, অর্থাৎ আপনাদের যাওয়ার একটা উদ্যোগ করি। মামা আশ্চর্য হইয়া বললেন, ঠাট্টা করিতেছেন নাকি? শম্ভুনাথ কহিলেন, ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। অর্থাৎ ঠাট্টা কোনটা, ওই যে মেয়ের গা থেকে গহনা খুলে নিয়ে আসে সেটা পরীক্ষা নিরীক্ষা করা, এটা কত বড় অপমানের কাজ, তোমরা একটু হিসেব করে দেখো। মামার দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। অর্থাৎ মামার চোখ তো ছানা বড়া, যে কি কয়, বিয়ে করতে আসছি, বিয়ে না করে খাওয়াইয়া দিল, আবার এখন বলছে গাড়ি ঠিক করে দিই, পুরোপুরি অবাক হয়ে গেছে। শম্ভুনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। খুব একটা ব্যক্তিত্ব সম্পন্ন কথা বলেছে কিন্তু এই জায়গাতে। যারা যে মনে করছে যে কন্যার গহনা চুরি করবে, সেই পরিবারে যদি কোনো মেয়ে যায় তাহলে কি পরিমাণ অত্যাচারের শিকার হবে তোমরা বুঝতেই পারছো। এই জন্য আগে থেকেই কিন্তু শম্ভুনাথ বাবু এখানে বিয়েটা নাকচ করে দিচ্ছে। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না, কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেহই নই। অর্থাৎ অনুপমকে শম্ভুনাথ বাবু এখনো পর্যন্ত কোনো কথা জিজ্ঞাসা করছেন না, কারণ দেখা গেছে অনুপম কিছুই না, তার মামা যেটা বলবে সেটাই হবে। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চড়িয়া জিনিসপত্র লণ্ডভণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষ যজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ সেখানে একটা গোলযোগ সৃষ্টি করে যে চেয়ার টেবিল পাতানো ছিল ইত্যাদি ইত্যাদি সব কিছু ভাঙচুর করে রাগে ক্ষোভে তারা সবাই বেরিয়ে আসলো। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি, কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাদ দিয়া কোথায় যে মহা নির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল। অর্থাৎ আগের যাওয়ার সময় যেরকম ব্যান্ড, কনসার্ট ইত্যাদি বেজেছিল একটা সুমধুর কণ্ঠে, কিন্তু এবার দেখা যাচ্ছে সেগুলো আর কিছুই বাজলো না, কোথায় যে হওয়া গেছে তার খুঁজেই পাওয়া গেল না। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলিজে চার পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। অর্থাৎ
কন্যার পিতা যে এত পরিমাণ রাগ বা এত পরিমাণ জেদ দেখিয়েছে, এই নিয়ে কিন্তু সবাই একেবারে রেগে আগুন হয়ে রয়েছে। তারা সবাই বলছে যে কলিযুগ, অর্থাৎ হিন্দুদের যে যোগ বিভাগ আছে সেই শেষের যোগ বিভাগ, সেটা হচ্ছে কলিযুগ, কলি যে একেবারে ভর করেছে সেই জিনিসটাই তারা বলছে। আর তারা আরও বলা বলি করছে, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। তোমরা জানো যে হিন্দুদের মেয়েদের, কোনো মেয়ের যদি আশীর্বাদ হয়ে যায়, তারপর যদি সেই বিয়েটা ভেঙে যায়, তাহলে তাকে এক প্রকার হীনমন্যতার চোখে দেখা হয়, তার বিয়ে হয় না, এরকম রীতিনীতিও আছে। তো এই কথাটাই বলছে, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অর্থাৎ ওই যে শম্ভুনাথ বাবু, তার কিন্তু মনে কোনো ভয় নাই যে মেয়ের বিয়ে হবে না কি হবে, এ সম্পর্কে কোনো তার ভয় নাই। তো যার ভয় নাই তাকে কি করে ভয় দেখাবা? মস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়াছে। অর্থাৎ নিজের যে ব্যক্তিত্বহীনতার কথা কিন্তু সে আবারও বলছে যে সারা বাংলাদেশের ভিতরে সেই একমাত্র ব্যক্তি যে কন্যার পিতা তাকে ফিরিয়ে দিয়েছে। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ হতে এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ বরযাত্রী যারা গিয়েছিল তাদের ভিতরেও একটা রাগ, একটা ক্ষোভ প্রকাশ করছে যে বিয়ে দিল না, অথচ পেট পুড়ে খাওয়াইয়া দিল। যদি এই পাকস্থলীটা উপড়ে শম্ভুনাথবাবুর সামনে রেখে আসা যেত, তাহলে তাদের মনের একটা স্বাদ মিটত। বিবাহের চুক্তিভঙ্গ ও মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। অর্থাৎ এই যে বিয়ে ঠিকঠাক করে বিয়ে দিল না, এরকম বিয়ে ভেঙে দিল, এর বিরুদ্ধে যে মানহানি হয়েছে তাদের, এই মানহানির মামলা করবে, এরকম করে মামা প্রচার করে বেড়াচ্ছে। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। কারণ দেখা যাচ্ছে হিতৈষী বলতে তার যারা সৎ পরামর্শদাতা আছে বা বুদ্ধিদাতা আছে, তারা বলছে যে তুমি যদি মামলা করো তাহলে দেখা যাবে যে তুমিই ঠকবা, কারণ তুমি যে আচরণ করেছ সেই বিয়ে বাড়িতে, যে এই আচরণ কোনো বর পক্ষ যে করে না। এজন্য যদি তুমি মামলা করো বা যদি তুমি কেস করো তাহলে তুমিই কিন্তু ঠকে যাবা। এজন্যই বলছে যে তামাশার যেটুকু বাকি আছে সেটুকু বা তাহা পুরা হইবে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোপের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। অর্থাৎ অনুপম গোপের রেখায় এরকম করে তা দিচ্ছে আর ভাবছে যে এই বিয়েটা ভেঙে যাওয়ার পরে সেও রাগ করেছে, কারণ বিয়ে হলো না, তারপরে সে কন্যাকেও চোখে দেখেনি। এজন্য শম্ভুনাথ বাবু যদি কোনো রকম এসে তার মামার পায়ে পড়ে কিংবা অনুপমের পায়ে পড়ে আবার জোর দাবি জানায় যে চলো এবার বিয়ে করি, এরকম একটা কল্পনা করছেন অনুপম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। অর্থাৎ এই যে কাহিনীটা ঘটে গেল, এর পাশাপাশি আরও একটা কাহিনী কিন্তু অনুপমের মনের ভিতরে নাড়া দিচ্ছে। সেটা কি? সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল। অর্থাৎ এই যে অপরিচিতা, যাকে এখনো চোখেও দেখেনি কিন্তু, অর্থাৎ যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই কল্যাণী, তার কথা বলা হচ্ছে, তার পানে কিন্তু ছুটে গিয়েছিল। এখনও যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারে না। অর্থাৎ অনুপমের মন কিন্তু সেই অদেখা অপরিচিত সেই নারীর প্রতি, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, তার প্রতি কিন্তু এখনও ছুটে রয়েছে, তাকে কিছুতেই টেনে ফেরাতে পারছে না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিবা। অর্থাৎ এই যে তার যে দৈহিক একটা বর্ণনা দেওয়া হচ্ছে, তার গায়ে লাল শাড়ি, কপালে চন্দন আঁকা, অর্থাৎ বিয়ের যে সাজটা, সেই সাজটা পরে কিন্তু সে দেয়ালের ওপারেই রয়ে গেছে। কারণ চার চক্ষের কিন্তু দেখা তখনও হয়নি বা শুভ দৃষ্টিও হয়নি, চোখের দেখাও দেখতে পায়নি। এই জন্য বলছে যে সব কিছুই শুদ্ধ, সে দেয়ালের ওপারে রয়ে গেছে। আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটিমাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। অর্থাৎ সব কিছুই ঠিকঠাক হয়ে রয়েছে, বিয়ের সভা প্রস্তুত হয়ে রয়েছে, বিয়ের কন্যা সেজে রয়েছে, বর সেজে রয়েছে, আর এক পা ফেলিলেই কন্যা তার সামনে এসে হাজির হয়, চার চক্ষের দেখা হয়, সব কিছুই ঠিক। কিন্তু ওই যে একটা পদক্ষেপের দূরত্বটা, সেই এক পদক্ষেপের দূরত্বটাই কী হয়েছে, এক মুহূর্তে অসীম হয়ে উঠেছে। কারণ তার মামা যে কাজটা করেছে, সেই কাজের পরে কিন্তু আর কোনো কন্যার পিতা চাইবে না যে সেরকম ঘরে মেয়ে দিতে।
এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। অর্থাৎ এই যে মেয়েটার সম্পর্কে যে বিনু দাদা কথাগুলো বলতো, তোমরা প্রথম পর্বেই জেনেছো যে বিনু দাদার কথা ছিল অত্যন্ত আঁটো টাইপের। তার সঙ্গে কথা বলে কিন্তু এতদিন অনুপম তার বাড়িতে যে অস্থির করে তুলত। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়ায় তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। অর্থাৎ সেই মেয়ের রূপ গুণ সৌন্দর্যের বর্ণনা বিনুদাদার কাছে যত শুনত, তার মনের ভিতরে যেন প্রেম তৃষ্ণাটা ততই জেগে উঠত। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। অর্থাৎ বিনু দাদার কাছে শুনেই সে তার একটা ছবি মনের মধ্যে কল্পনা করে নিয়েছে। তার বাস্তবের চেহারাও দেখেনি, তার কোনো ফটোগ্রাফও দেখেনি, সমস্ত অস্পষ্ট হয়ে রইল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ যেহেতু কল্যাণীকে সে চোখেও দেখেনি, এমনকি মনের ভিতরেও কল্পনায় আনতে পারছে না যে কেমন চেহারা হতে পারে। এজন্য সেই যে বিয়ে ভেঙে যাওয়া, এজন্য কি বলছে দেখো, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। অর্থাৎ বিবাহ সভার দেয়ালটার বাইরে, অর্থাৎ সেই বিয়ের যে সভাতে সেই বাইরে তার মনের ভিতরের যে একটা আস্ফালন, সেই জিনিসটা এখানে প্রকাশ পেয়েছে। হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। অর্থাৎ তার বন্ধু যে হরিশ, তার কাছে শুনেছে মেয়েটিকে অনুপমের ছবি দেখানো হয়েছিল, পছন্দ হইয়াছে বইকে। কারণ অনুপম যেহেতু সুপুরুষ, তার চেহারা সুরত ভালো আছে, এজন্য চেহারা ছবি দেখে পছন্দ হয়েছে। না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। অর্থাৎ অনুপমের মন বলছে যে অনুপমের যে ছবিটা কল্যাণীকে দেখানো হয়েছিল, সেই ছবিটা কোনো একটা বাক্সের মধ্যে সে লুকিয়ে রেখেছে। একলা ঘরের দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটি খুলিয়া দেখে না। এগুলো কিন্তু অনুপম নিজেই ভাবছে যে যেদিন একলা থেকে সেদিন কি ঘরের দরজা বন্ধ করে সেই ছবিটা খুলে দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দেওয়া এলো চুল আসিয়া পড়ে না। অর্থাৎ ছবিটা যখন এরকম ঝুঁকে দেখছে, তখন তার দুই ধার দিয়ে চুল কি ছবিটার উপরে পড়ছে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আসলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না। অর্থাৎ সে ছবিটা দেখছে, বাইরে কারো পায়ের শব্দ পেয়েছে, সে তৎক্ষণাৎ ছবিটাকে লুকিয়ে ফেলছে না। এরকম অনুভূতি তোমরা এখন টের পাবা, কারণ তোমাদের বয়সটাই কিন্তু এরকম। দিন যাই, একটা বছর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। অর্থাৎ একটা বছর পার হয়ে গেছে, বিয়ে সম্পর্কে মামা আর কোনো কথাই বলে না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখিবেন। অর্থাৎ তার মার ইচ্ছা ছিল যে অনুপমের বিয়ে নিয়ে যে একটা অঘটন ঘটেছে, এটা যখন সমাজের লোকজন ভুলে যাবে তখন আবার আর একটা বিয়ের চেষ্টা করে দেখা যাবে। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। অর্থাৎ এদিকে অনুপম শুনছে যে সেই মেয়ের আরও ভালো পাত্র জুটেছিল, কিন্তু মেয়েটা প্রতিজ্ঞা করেছে আর বিয়ে করবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। অর্থাৎ যখনই শুনেছে যে বিয়ে করবে না, তখন কিন্তু অনুপমের হৃদয়ে আর একটা স্পর্শ বা আর একটা শিহরণ জাগছে যে যাক, তাহলে সে আমার জন্যই পথ চেয়ে রয়েছে, আর বিয়ে করবে না। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলে যায়। এগুলো এখন যেগুলো ঘটছে এগুলো কিন্তু অনুপমের সম্পূর্ণ কল্পনা। অনুপম কল্পনা করছে যে অনুপমের সঙ্গে বিয়ে হলো না বলে কল্যাণী কি করছে না, দেখো যে কল্যাণী ভালো করে খাচ্ছে না, সন্ধ্যা হয়ে আসছে, চুল বাঁধতে ভুলে যাচ্ছে। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। এগুলো কিন্তু সবই অনুপম কল্পনা করছে। হঠাৎ কোনোদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। অর্থাৎ অনুপম ভাবছে যে অনুপমের সঙ্গে বিয়ে হলো না বলে সে মেয়েটা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করেন, মা তোর কি হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। অর্থাৎ এগুলো কিন্তু অনুপমের কল্পনা। অনুপম ভাবছে যে অনুপমের সঙ্গে বিয়ে হয়নি বলে সেই কল্যাণী এই কাহিনীগুলো করছে। বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে তখন বাপের প্রাণে আর সইল না। এটাও কিন্তু অনুপম কল্পনা করছে যে মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না দাচ্ছে না, মনমরা হয়ে বসে থাকছে, যে অনুপমের সঙ্গে বিয়ের কথা হয়েতে পাকা হয়ে বিয়ে হয়নি, এজন্য মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে, এজন্য বাপের প্রাণটার সহ্য হচ্ছে না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। এটাও কিন্তু অনুপম কল্পনা করছে যে এমন একটা দিন হয়তো আসবে যে অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ বাবু, সে মেয়ের ওই অবস্থা দেখে তাদের দ্বারে ছুটে আসবে। তারপরে
তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইতেছে সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। অর্থাৎ ওই যে যে বিয়ের আসরে বিয়েটা ভেঙে গিয়েছিল সেই যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা যখনই অনুপমের শ্বশুর আসবে সেই সময় সেই সাপের মতো ফোঁস করে উঠবে, এরকম একটা কথা প্রকাশ করছে। সে বলিল, বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। অর্থাৎ অনুপম মনে করছে যে অনুপমের যে শ্বশুর শম্ভুনাথ বাবু সে এসে এরকম আবেদন নিবেদন করবে, আর একবার তুমি বিবাহ সবাই চলো।